দেখো শুরুতেই যে দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েট্রি অরিজিনেটস ফ্রম ড্রাইডেনস কমেন্ট অন ডান হি এফেক্টস দ্য মেটাফিজিক্স ইন 1692। ডক্টর জনসন, আচ্ছা, ড্রাইডেন তিনি একটা কমেন্ট করেছিলেন ডানের কবিতার ক্ষেত্রে, এবং তিনি তার কমেন্টে এরকম ছিল যে হি অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স, অর্থাৎ মেটাফিজিক্সকে তিনি প্রভাবিত করছেন, ডান প্রভাবিত করছেন, এটা ড্রাইডেন বলেছিলেন। এবং এই মেটাফিজিক্স থেকেই 1692 সালে মেটাফিজিক্যাল পোয়েট্রি অর্থাৎ ডানের পোয়েট্রিকে তখন থেকে বলা শুরু হলো মেটাফিজিক্যাল পোয়েট্রি। পরবর্তীতে ডক্টর জনসন তিনি তার যে লাইভস অফ দ্য পোয়েটস যে একটা হচ্ছে রাইটিং ছিল, সেইটাতে তিনি এই টার্মটাকে মেটাফিজিক্স যে টার্মটা এটাকে তিনি একটা এস্টাবলিশমেন্ট দেন, এবং এখানে একটা পার্মানেন্টলি একটা লেভেল যেন জুড়ে দিয়ে দেন। জনসন তিনি সেখানে লিখেন যে তার যে বই, সেই বইটার নাম হচ্ছে ডিসকর্ডিয়া কনকোর্স। এই কনকোর্সে তিনি এই মেটাফিজিক্যাল ইমেজেরি এবং রিমার্ক করেন হচ্ছে অ্যাবাউট সাম পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি। তিনি 17th সেঞ্চুরি সম্পর্কে কিছু রিমার্ক করেন বা উল্লেখ করেন, মেটাফিজিক্যাল ইমেজেরি সম্পর্কে কথা বলেন, এবং মেটাফিজিক্যাল কিছু পোয়েট সম্পর্কে অর্থাৎ 17th সেঞ্চুরির কিছু পোয়েট সম্পর্কে কথা বলেন। সেই পোয়েটগুলো হচ্ছে জন ডান, কাউলি, মার্ভেল, এদের সম্পর্কে তিনি বলেন। এবং এদের সম্পর্কে বলতে গিয়ে তিনি আরেকটা কথা বলেন যে তারা সবাই কি করে, দ্য মোস্ট হেটারোজেনিয়াস আইডিয়াস আর ইয়ক্ট বাই ভায়োলেন্স টুগেদার। তারা সবাই সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ কিছু আইডিয়াগুলোকে একসঙ্গে জুড়ে দেন, অনেক রীতিনীতি নিয়ম কানুন ভেঙ্গে একসঙ্গে জুড়ে দেন। এবং এলিয়ট তার এই রাইটিংয়ের ভেতরে তিনি প্রেজেন্ট করেন এবং অবজেক্ট করেন বা অবজেকশন দেন এই যে মেটাফিজিক্যাল যে টার্মটা এইটার এগেনস্টে। তো তিনি বলেন যে এই টার্মটা আসলে দেওয়াটা ঠিক হয়নি বা সঠিক হয়নি, এবং তিনি যুক্তি খণ্ডন করছেন বিশেষ করে জনসনের যে ক্লাসিফিকেশন অফ দিস পোয়েটস মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে যে এই পোয়েটদেরকে যে ক্লাসিফাই করছেন তিনি ডক্টর জনসন, এইটার ক্ষেত্রে তিনি যুক্তি খণ্ডন করছেন হচ্ছে এই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি এই যে টার্মটা সেটা অরিজিনেট হয়েছে, সেটা এসেছে ড্রাইডেনের একটা কমেন্ট থেকে। এই ড্রাইডেন জন ডানকে একটা কমেন্ট করেছিলেন যে হি এফেক্টস দ্য মেটাফিজিক্স, সে মেটাফিজিক্সকে কমেন্ট, তিনি মেটাফিজিক্সগুলোকে এফেক্ট করছেন, এবং এই কমেন্টটা করেছিলেন 1692 সালে। পরবর্তীতে ডক্টর জনসন তিনি এই টার্মটাকে এস্টাবলিশ করেন, এবং তিনি তার একটা রাইটিং সেটা হচ্ছে ডেসকর্ডিয়া কনকর, এই রাইটিংয়ের ভেতরে মেটাফিজিক্যাল ইমেজেরি এবং মেটাফিজিক্যাল কিছু কবিদের সম্পর্কে আলোচনা করেন, এবং সেখানে তিনি বলেন যে মেটাফিজিক্যাল কবিরা কী করেন, বিভিন্ন বৈচিত্র্যময় জিনিসগুলোকে বা সাবজেক্টগুলো বা আইডিয়াগুলোকে একসঙ্গে জুড়ে দেন খুব, এবং ভায়োলেন্স করে অনেক রীতিনীতি বা অনেক জিনিসকে ভেঙে চুরে তারা এই কাজটা করে থাকেন, এবং এই কাজটা করেন। এবং এইখান থেকেই মানে এরপরে যেটা হলো যে টিএস ইলিয়ট তিনি বলছেন যে আসলে ডক্টর জনসন যে ক্লাসিফাইটা করেছেন, ক্লাসিফিকেশনটা দিয়ে করেছেন মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে এই কবিদেরকে, তো এটা মূলত সঠিক না, এবং এই কেন সঠিক না সেই যুক্তিগুলোকে তিনি খণ্ডন করছেন, বা ডক্টর জনসন যে জন্য সঠিক বলেছেন সেই লজিকগুলোকে তিনি ভেঙে ভেঙে ফেলছেন বা খণ্ডন করছেন। সো এখানে বলছেন যে ইলিয়ট বলছেন বিগিনিংয়ে অর্থাৎ এই এসেটার শুরুতেই তিনি রেফার করছেন গিয়ারসনের যে এডিশন মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েম এই অফ দ্য 17th সেঞ্চুরি, অ্যান্ড পুটস দ্য কোশ্চেন টু হোয়াট এক্সটেন্ট দ্য সো কল্ড মেটাফিজিক্যাল ফর্ম এ স্কুল। অর্থাৎ টিএস ইলিয়ট তার এই যে রাইটিংটা মেটাফিজিক্যাল পোয়েট নামে যে রাইটিংটা লিখেছেন তিনি, এটা মূলত গিয়ারসনের একটা রাইটিং, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল লিরিক এবং পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি। এই রাইটিংয়ের ইন্ট্রোডাকশন হিসেবে তিনি লিখেছিলেন, এবং সেখানে লিখতে গিয়ে তিনি একটা কোশ্চেন রেখেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে যে মেটাফিজিক্যাল বলা হয় এটাকে তিনি সো কল্ড বলেছেন। এখানে বলছেন যে এটা তথাকথিত, এটা কোনো ভিত্তি নাই, এটা বলার কোনো মানেই হয় না, এটা তিনি বলছেন। এবার এই যে ভিত্তি নাই এটা তিনি বললেন, এরপরে বলছেন যে থ্রু দিস এসের মাধ্যমে এলিয়ট আর্গু করেন, তর্ক করছেন বা যুক্তি দেখাচ্ছেন যে এই টার্মটা অর্থাৎ এই টার্ম অফ অ্যাবিউজ অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল টার্ম এই টার্মটাকে মূলত অ্যাবিউজ করা হয়েছে, এটা সঠিকভাবে ব্যবহার করেন এবং আনজাস্টিফাইড,
এটা দেওয়াও সঠিক হয়নি, এবং ভার্চুয়ালি তিনি মূলত জনসনের যে অপিনিয়ন এটাকে তিনি রিজেক্ট করে দিচ্ছেন। এবার এই রিজেক্ট করার কারণগুলো কি কি? প্রথম যে কারণটা, ফার্স্ট অফ অল, ইট ইজ ডিফিকাল্ট অ্যাকর্ডিং টু ইলিয়ট টু ডিফাইন মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড অলসো টু ডিসাইড হোয়াট পোয়েটস প্র্যাকটিস ইট অ্যান্ড ইন হুইচ অফ দেয়ার ভার্সেস। প্রথম যুক্তিটা তিনি দেখাচ্ছেন এলিয়ট, যে আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে টার্মটা এটাকে ডিফাইন করা খুব মুশকিল, খুব কঠিন, এবং তিনি বলছেন যে এটাও ডিসাইড করা খুব কঠিন যে কোন কবিরা এই টার্মটাকে বা এই মেটাফিজিক্যাল পোয়েট্রিকে প্র্যাকটিস করছে এবং কোন কবিতার ভেতরে এটা প্র্যাকটিস করছে এটা বলা মুশকিল। তিনি আরও বলছেন যে ইট ইজ ডিফিকাল্ট, মানে এখানে একটা কোটেশন দেওয়া আছে, এই কোটেশনটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট দ্য সে টু ফাইন্ড এনি প্রিসাইজ ইউজ। এটা তোমরা যদি এই বইটা পড়ো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে যে এখানে কোটেশন দেওয়া আছে 3-4 লাইনের, এই কোটেশনটা তোমরা ইউজ করতে পারো, ইজি আছে। তাহলে শুরুতে কি বলছেন যে আসলে এই টার্মটা দেওয়া ঠিক হয়নি, কেননা এখানে আসলে ডিসিশন নেওয়া খুব কঠিন যে আসলে কারা মেটাফিজিক্যাল পোয়েট এবং কারা তাদের রাইটিংয়ের ভিতরে মেটাফিজিক্যাল এলিমেন্টগুলো ইউজ করছে, এটা এলিয়ট বলছে। তিনি আরও বলছেন যে জনসন এমপ্লয়েড দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাভিং ইন মাইন্ড ডান কাউলি অ্যান্ড ক্লিভল্যান্ড অ্যান্ড রিমার্কড দ্যাট ইন দেয়ার পোয়েট্রি দ্য মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার। তিনি বলছেন যে জনসন মূলত এই টার্মটা দিয়েছিলেন এবং দেওয়ার সময় তার মনের মধ্যে ছিল হচ্ছে ডান কাউলি এবং ক্লিভল্যান্ডের নাম, এবং তিনি তাদের রাইটিংকে বলেছেন যে এটা হচ্ছে মোস্ট হেটারোজেনিয়াস আইডিয়াস আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার। এটা তিনি তাদের রাইটিং সম্পর্কে বলেছেন। বাট ইলিয়টস আরেকটা জিনিস চিন্তা করছেন যে দ্যাট শুড নট বি কনসিডার্ড অ্যানিথিং আনইউজুয়াল, যে এই যে মেটাফিজিক্যাল রাইটিং লিখছে এটা আনইউজুয়াল কিছু না। এর কারণ হচ্ছে হেটারোজেনিটি যেটা অফ ম্যাটেরিয়াল কম্পেলড ইনটু ইউনিটি বাই দ্য অপারেশন অফ দ্য পোয়েটস মাইন্ড ইজ অমনি প্রেজেন্ট ইন পোয়েট্রি। বলছে যে এই যে হেটারোজেনিয়াস আইডিয়াগুলোকে ইয়ক্ট করা হচ্ছে, এখানেও একটা কোটেশন আছে, এই কোটেশনটাও তোমরা দিতে পারো। বলা হচ্ছে যে এইটা হচ্ছে সমসাময়িক যে রাইটিংগুলো বা অন্যান্য যে রাইটাররা যারা লিখতো তাদের রাইটিংয়ের ভেতরেও এটা ছিল, বা এটা তাদের রাইটিংয়ের ভেতরেও তারা ইউজ করতেন। হি cites the example of such things from Baudelaire and some others, and even from Johnson himself. The Vanity of Human Wishes, a famous poem by Johnson. আচ্ছা, এখানে তিনি এক্সাম্পল নিয়ে আসছেন কিছু, টি.এস. ইলিয়ট এখানে বডলেয়ার নামক এক কবি, এছাড়া আরও অনেক রাইটার সে সময়ের ছিল তাদের রাইটিংয়ে নিয়ে এসেছেন। একই সঙ্গে জনসনের নিজেরও একটা কবিতা বুক সেখান থেকেও তিনি নিয়ে এসেছেন, এবং সেই জনসনের কবিতার নাম হচ্ছে বা সেই বইটার নাম হচ্ছে ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এ ফেমাস পোয়েম বাই জনসন। এইখানে মূলত তিনি নিয়ে আসছেন যে এই কন্টেন্টগুলো, এই কবিতার যে লাইনগুলো অনেকগুলোই আছে যে দ্য ইফেক্ট ডিউ টু কন্ট্রাস্ট অফ আইডিয়াস, মানে এখানেও আইডিয়াগুলির কন্ট্রাস্ট রয়েছে বা যে হেটারোজেনিটি সেটা রয়েছে, এবং যেটা রিপ্রেজেন্ট করছে দ্য পোয়েমস অফ স্কুলস অফ ডান, অর্থাৎ ডানের যে মেটাফিজিক্যাল স্কুলস অফ পোয়েট্রি যেটা, সেটাতে যে ধরনের কবিতা লিখে থাকে ডান বা অন্যান্য মেটাফিজিক্যাল পোয়েটরা, তিনি বলছেন যে এই জনসনের নিজের এই কবিতাটাই তো এরকম। সো এখানে আলাদা করে ওদেরকে আবার ক্যাটাগরাইজ করার দরকারটা কি, ক্লাসিফাইড করার দরকার কি, বা এটা করে তিনি ভুল করেছেন এটা বলছেন। আসলে মেটাফিজিক্যাল যারা ছিল, মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিল, এরা ছিল আসলে নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েটিক স্টাইল। এরা অন্যান্য যে সাধারণ যে পোয়েট ছিল তাদের মতোই ছিল, এবং তারা ছিল ইমিডিয়েটলি প্রিসিডিং এজ, মানে ইমিডিয়েটলি এর আগে যে এজটা চলে গিয়েছে সেই এজের পোয়েটদের মতোই তারা নর্মাল পোয়েট ছিল। পরবর্তীতে এলিজাবেথান এবং আর্লি জ্যাকোবিয়ান যে পোয়েটস ছিল তারা যেই ধরনের রাইটিং এবং যেই ধরনের ডিগ্রি অফ ডেভেলপমেন্ট অফ সেন্সিবিলিটি দেখিয়েছেন, হুইচ ইনকর্পোরেটেড দেয়ার ইরুডিশন, অর্থাৎ যেটা তাদের রাইটিংয়ের ভেতরে ছিল, জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান যে রাইটাররা পরবর্তীতে, এদের রাইটিংয়ের ভেতরেও একই রকমের সেন্সিবিলিটি রয়েছে, ডেভেলপমেন্ট অফ সেন্সিবিলিটি রয়েছে। উদাহরণস্বরূপ ইন
চ্যাপম্যান দেয়ার ইজ এ ডিরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট। উদাহরণস্বরূপ তিনি বলছেন, এলিয়ট বলছেন যে চ্যাপম্যানের রাইটিংয়ের ভেতরে সেন্সুয়াসনেস রয়েছে, অর এ রিক্রিয়েশন অফ থট ইনটু ফিলিং, অথবা আর মজা রয়েছে বিশেষ করে থট ইনটু ফিলিং, অর্থাৎ চিন্তা এবং ফিলিংসের ভেতরে যে মজাটা, রিক্রিয়েশনটা, বিনোদন যেটা, সেটা রয়েছে। ইন হুইচ এক্স্যাক্টলি হুইচ ইজ ফাউন্ড ইন ডান, এবং যেই জিনিসগুলো আবার ডানের ভেতরেও রয়েছে। তার মানে চ্যাপম্যানের রাইটিংয়ের ভেতরে রয়েছে, ডানের মধ্যেও রয়েছে। সো এখানে ডান কিভাবে আলাদা মেটাফিজিক্যাল পোয়েট্রির পোয়েট, মানে মেটাফিজিক্যাল পোয়েট হয়, এটা আর কি এলিয়টের কোশ্চেন। সো জনসন ওয়াজ রং ইন ফাইন্ডিং সামথিং আনইউজুয়াল ইন দ্য পোয়েটস অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল। এবং বলছে যে এদিক দিয়ে জনসন আসলে তিনি ভুল করেছেন, যে মেটাফিজিক্যাল স্কুল নামে যে তিনি আলাদা একটা কিছু দেখতে পেয়েছেন, এটা আসলে খুঁজে পাওয়ার ক্ষেত্রে তিনি মূলত ভুল করেছেন, এখানে ঠিক হয়নি। তাহলে প্রথম 1 নাম্বার যে কারণটা এলিয়ট দেখাচ্ছেন, যে আসলে সমসাময়িক আরও অনেক রাইটার ছিল যাদের রাইটিংয়ের বৈশিষ্ট্যও এই মেটাফিজিক্যাল পোয়েট যাদেরকে বলা হচ্ছে তাদের রাইটিংয়ের মতোই। এখানে তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন, এক হচ্ছে বলডেয়ার, আবার আরেকটা নাম বিশেষ করে জনসনের নিজেরই একটা কবিতার কথা বলছেন, যে ওই কবিতার ভেতরেই একই এলিমেন্ট আছে যেটা হচ্ছে ডানের কবিতার ভেতরে রয়েছে। এরপর তিনি আরও বলছেন যে চ্যাপম্যানের যে রাইটিংস তার ভেতরেও একই এলিমেন্ট রয়েছে যেটা ডানের মধ্যে রয়েছে। তাহলে বলডেয়ার এবং জনসন এবং চ্যাপম্যান এরা যদি মেটাফিজিক্যাল পোয়েট না হয়, তাহলে ডান কিভাবে মেটাফিজিক্যাল পোয়েট হয়, এবং এইটা বলে জনসনকে তিনি ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে আরো বলছেন যে দ্য সো কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস আর সাকসেসর্স অফ দ্য ড্রামাটিস্ট অফ দ্য 16th সেঞ্চুরি। বলা হচ্ছে 16th সেঞ্চুরির যে ড্রামাটিস্টরা রয়েছে তাদেরই উত্তরসূরি হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট, এবং তারাই পজেস করে মেকানিজম অফ সেন্সিবিলিটি হুইচ কুড ডিভার এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স। বলছে তারা মূলত আগের যে রাইটারগুলোরা যা লিখেছেন তাদেরই যে মেকানিজম অফ সেন্সিবিলিটি বা তাদের যে সেন্সিবিলিটি, সেটাকেই তারা মূলত তাদের রাইটিংয়ের ভেতরে তারা ইউজ করেছেন। But they looked apparently different from others due to the fact that a dissociation of sensibility set in the 17th century from which we have never recovered. বলছে কিন্তু তাদের রাইটিংয়ের ভেতরে একটা জিনিস আলাদা হয় বা একটা জিনিসের অভাব রয়ে গেছে, সেটা হচ্ছে তাদের ভেতরে, তাদের রাইটিংয়ের ভেতরে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা ঘটেছে, সেন্সিবিলিটিটা তাদের রাইটিং থেকে বিদায় নিয়েছে 17th সেঞ্চুরির যে রাইটিংগুলো রয়েছে তাদের রাইটিং থেকে, যেটাকে পরবর্তীতে আর রিকভার করা যায়নি। দিস ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ওয়াজ অ্যাগ্রিভেটেড বাই দ্য টু পোয়েটস। বলছে এই যে সেন্সিবিলিটিটা চলে গেছে রাইটিংয়ের ভেতর থেকে, এটা হচ্ছে দুইটা কবি মূলত এটাকে ত্বরান্বিত করেছিলেন, একটা হচ্ছে মিল্টন আর একটা হচ্ছে ড্রাইডেন, এবং তাদের ইনফ্লুয়েন্সটাই মূলত এই পোয়েট্রিকে একটা আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতার দিকে নিয়ে গেছে, এবং ল্যাঙ্গুয়েজ, পোয়েট্রির ল্যাঙ্গুয়েজ হয়েছিল রিফাইন্ড, এবং অনেক রিফাইন্ড ছিল, বাট এখানে ফিলিংস ছিল না, বরং এখানে ফিলিংস যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্রিউড, অনেক হচ্ছে রুড়ো একটা ফিলিংস এখানে হয়েছে, বা পোয়েট্রির যে ফিলিংস বা পোয়েট্রির ভেতরে যে ইমোশন, প্যাশন থাকার কথা, সেগুলো আর ছিল না আর কি ড্রাইডেন এবং মিল্টনের রাইটিংয়ের ভেতরে। আচ্ছা, এবার এখানে কি বলছেন, প্রথমটাতে তো বলছেনই যে মূলত তারা আলাদা কিছু নয়। এরপরে এসে বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েট যাদেরকে বলা হচ্ছে এরা আলাদা কেউ নয়, এরা মূলত এর আগের যে রাইটাররা ছিল তাদেরই উত্তরসূরি তারা, বিশেষ করে মিল্টন, ড্রাইডেন। তবে সেই সময় রাইটিংগুলোর ভেতরে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ছিল, অর্থাৎ মিল্টন এবং ড্রাইডেনের রাইটিংয়ের ভেতরে যে সেন্সিবিলিটি, সেই সেন্সিবিলিটি ছিল না, সেন্সিবিলিটিটা হারিয়ে গিয়েছিল, এবং তাদের রাইটিংয়ের ভিতরে আর্টিফিশিয়ালিটি চলে গিয়েছিল, এবং তাদের ল্যাঙ্গুয়েজে হয়েছিল অনেক ক্রিউড। If the current poetry has descended in a direct line from the metaphysicals, they would certainly not have been classified as metaphysical. এবার বলছে যেহেতু কারেন্ট যে পোয়েট্রি এগুলা যদি আগেকার রাইটিংয়েরই রিফ্লেকশন হয়ে থাকে বা ডিসেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে এগুলো কিভাবে ক্লাসিফাইড হয় মেটাফিজিক্যাল নামে, এটা তিনি বলছেন, এলিয়ট বলছেন।
The possible interest of a poet are unlimited, and the more intelligent a poet is, the better. বলছে যে একটা পোয়েটের যে ইন্টারেস্ট বা তার যে রাইটিংয়ের যে সাবজেক্ট বা ধরন এগুলো হবে আনলিমিটেড, এবং তার যে ইন্টেলিজেন্ট মানে একটা পোয়েটের যে মেধা এটা সবসময় হয় অন্য সাধারণ লোক বা অন্য সাধারণ ইয়ের চাইতে বেটার, মানে অধিকতর ভালো। হি টার্নস অল দ্য পসিবল ইন্টারেস্ট ইন্টু পোয়েট্রি। তিনি সব ধরনের ইন্টারেস্টের কথা বলেন পোয়েট্রির ক্ষেত্রে, যে পোয়েট্রি যে কোনো সাবজেক্ট নিয়েই হতে পারে, যে কোনো জিনিসই পোয়েট্রির ভিতরে আসতে পারে। হি ট্রাইজ টু ফাইন্ড দ্য ভার্বাল ইকুইভ্যালেন্ট ফর স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিংস। এবং তিনি বলছেন যে কবিতার ভেতরে যা কিছু ভার্বালি আমরা দেখতে পাই বা লেখা হয়ে থাকে তা মূলত একটা মানুষের বা একটা কবির মনের ফিলিংস বা ইমোশন বা প্যাশনটাই মূলত থাকে, এবং সেটারই ইকুইভ্যালেন্ট একটা অবস্থা থাকে এখানে। ইকুইভ্যালেন্ট বলতে সমমনা বা সম পর্যায়ের একটা অবস্থা। দ্য মেটাফিজিক্যালস ওয়ার ইন দ্যাট সেন্স ইন্টেলিজেন্ট। বলছে ওই দিক দিয়ে মেটাফিজিক্যাল পোয়েটরা অনেক ইন্টেলিজেন্ট ছিল। সো দে আর মোর ম্যাচিওর অ্যান্ড স্টেবল দেন দ্য ল্যাটার গ্রেট পোয়েটস লাইক টেনিসন অ্যান্ড ব্রাউনিং। বলছে তারা অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা অনেক বেশি ম্যাচিউর ছিল এবং অনেক বেশি স্থির ছিল, স্টেবল ছিল, বিশেষ করে গ্রেট আরও যে পরবর্তীতে দুইটা পোয়েট ভিক্টোরিয়ান এজের, বিশেষ করে টেনিসন এবং ব্রাউনিং তাদের চেয়ে। আচ্ছা, এইখানে এই লাইনটাতে এই স্ট্যান্জাটাতে বলছে এলিয়ট যে মেটাফিজিক্যাল যে পোয়েট যারা ছিল তাদের রাইটিং বা তারা মূলত আগের যুগের অর্থাৎ এর আগের যে রাইটিংগুলো এলিজাবেথান যুগের বা রেনেসান্সের সেটারই মূলত একটা ডিসেন্ডেন্ট পার্ট বা উত্তরসূরি বলা যায়। এবং এদের রাইটিংয়ের ভেতরে মাইন্ড মানে আচ্ছা এদের রাইটিংয়ের ভেতর প্যাশন ফিলিংস এগুলো ছিল, এবং এদেরকে তিনি বলছেন যে তারা আগের রাইটারদের চাইতে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং তারা অনেক ম্যাচিউরড এবং স্টেবল, বিশেষ করে পরবর্তী টেনিসন এবং ব্রাউনিংয়ের চেয়ে, এটা তিনি বলছেন। এবং ড্রাইডেন এবং মিল্টনের রাইটিংয়ের ভেতরে যেমন আর্টিফিশিয়ালিটি ছিল, এদের রাইটিংয়ের ভেতরে কিছুটা ন্যাচারাল বিষয় অ্যাড হয়েছে। The present civilization demands that the poet must be difficult, more comprehensive, and elusive, and indirect. আচ্ছা, এখানে বলছে যে প্রেজেন্ট সিভিলাইজেশন ডিমান্ড করে যে কবিরা হবে অনেক ডিফিকাল্ট, এবং তারা মোর কম্প্রিহেন্সিভ হবে তাদের রাইটিং, এবং এলিউসিভ হবে, এবং তাদের রাইটিং ডিরেক্ট হবে না, ইনডিরেক্ট হবে। দ্য মেটাফিজিক্যালস পজেসড কোয়ালিটিস মাস্ট লাইক দিস। বলছে মেটাফিজিক্যালরা মূলত এই ধরনের কোয়ালিটিটাই পজেস করে। এলিয়ট মেনশনস সাম পোয়েটস অফ দ্য ল্যাটার পিরিয়ডস হু পজেস সিমিলার কোয়ালিটিস। এবং এলিয়ট এই রাইটিংয়ের ভেতরে পরবর্তী কিছু কবিদের নাম উল্লেখ করেছেন যারা সিমিলার কোয়ালিটির মানে পজেস করে, তাদের ভেতরেও রয়েছে। এলিয়ট দাস রিফিউটস জনসনস ইমপ্লিসিট condemnation of the poet in question by his classification of them as metaphysical. আচ্ছা, এইভাবেই এলিয়ট মূলত এই জনসনের যে অন্তর্নিহিত যে একটা কি বলে এটাকে কন্ডেমনেশন যেটা রয়েছে অর্থাৎ দোষারোপ রয়েছে, বিশেষ করে তিনি একটা ক্যাটাগরাইজ করতে চেয়েছেন মেটাফিজিক্যাল পোয়েটদেরকে আলাদাভাবে, বা তাদেরকে একটু অনার করতে চেয়েছেন বা তাদেরকে একটু বেটার হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন, সেইটাকে তিনি এলিয়ট মূলত খণ্ডন করছেন এই যুক্তিগুলোকে, যে তারা মূলত একই, কেননা তাদের রাইটিংয়ের এবং এদের রাইটিংয়ের ভেতরের ম্যাটেরিয়ালগুলো একই। হি রিগার্ডস দোজ পোয়েটস অ্যাজ বিং ইন লাইন উইথ দ্য পোয়েটিক ট্র্যাডিশন। এবং তিনি বিবেচনা করছেন যে ওই আগের কবিগুলা এবং পরের যে মেটাফিজিক্যাল কবি যাদেরকে বলা হচ্ছে তারা মূলত একই লাইনের কবি, but regrets that their tradition was greatly disturbed by the latter ages. এবং তিনি বলছেন যে তাদের যে তিনি একটা আক্ষেপ করছেন যে বড় বড় আরও যে কবি যারা রয়েছে তাদের রাইটিংটা মূলত ডিস্টার্বড হয়েছিল পরবর্তী এজগুলোতে এসে। সো এই হচ্ছে মূলত এইটার আলোচনা। আমি যদি আরও একবার তোমাদেরকে ব্রেকডাউন করার চেষ্টা করি এখানে রাইটিংটাতে, তাহলে
এখানে প্রথমে ইন্ট্রোডাকশানে যে জিনিসগুলো দিতে হচ্ছে বা দেওয়া লাগবে সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল টার্মটা কোত্থেকে আসলো। তো এখানে বলছে যে এলিয়ট যে মেটাফিজিক্যাল টার্মটা মূলত এসেছে ড্রাইডেনের কমেন্ট থেকে। ড্রাইডেন ডানের উদ্দেশ্যে এই কমেন্টটা করেছিলেন এবং পরবর্তীতে জনসন এই টার্মটাকে আরও এস্টাবলিশড করেছেন এবং জনসন অনেক লজিক দেখিয়েছেন যে এরা কি জন্য মেটাফিজিক্যাল পোয়েট সেই বিষয়ে। এবং এলিয়ট যেটা করেছেন তার যে গিয়ারসনের রাইটিংয়ে তিনি যে ইন্ট্রোডাকশনটা লিখেছিলেন সেইখানে তিনি জনসনের যে যুক্তিগুলো সেগুলোকে খণ্ডন করেছেন এবং খণ্ডন করে তিনি একটা কোশ্চেন ছুড়ে দিয়েছেন এবং সেই কোশ্চেনটাই হলো যে কেন তাদেরকে বলা হচ্ছে আলাদা করে যে তারা মেটাফিজিক্যাল পোয়েট। তাদের রাইটিংয়ের ভেতরে যে কোয়ালিটি বা যেই জিনিসগুলো রয়েছে যাদের জন্য বলা, যে কোয়ালিটিগুলোর জন্য তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট, একই কোয়ালিটি তো জনসনের নিজের কবিতার ভেতরেও রয়েছে, তারপরে চ্যাপম্যানের কবিতার ভিতরে রয়েছে। এরপরে বলছে যে পরবর্তীতে জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান আরও যে রাইটার রয়েছে, পোয়েট রয়েছে, তাদের ভিতরে রয়েছে। তাহলে কেন তাদেরকে আলাদা করে মেটাফিজিক্যাল পোয়েট বলছেন এই জনসন, সেই বিষয়টা তিনি খণ্ডন করছেন। এরপরে তিনি বলছেন যে 2 নম্বর যুক্তিটা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা মূলত আগের যারা রাইটার ছিল তাদেরই সাকসেসর, তাদেরই উত্তরসূরি। তো সেক্ষেত্রে তাদেরকে কেন আলাদাভাবে ক্যাটাগরাইজ করা হবে? হ্যাঁ, আগের যে রাইটার ড্রাইডেন, তারপর মিল্টন, তাদের রাইটিংয়ের ভেতরে আর্টিফিশিয়ালিটি চলে এসেছিল। তাদের রাইটিংয়ের ভেতরে এভাবে প্যাশন এবং ফিলিংসটাগুলোকে অত ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি এবং তাদের এখানে সেন্সিবিলিটির যে ডিসোসিয়েশন সেটা ঘটেছিল, অর্থাৎ সেন্সিবিলিটির বিচ্যুতি যেটা সেটা ঘটেছিল, সেন্সিবিলিটিটা তাদের রাইটিং থেকে বাদ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যাদেরকে আমরা বলছি যে মেটাফিজিক্যাল পোয়েট, তাদের রাইটিংয়ের ভেতরে এই সেন্সিবিলিটিটা ছিল। এরপরে বলছেন যদি তারা আগের পোয়েটেরই যদি সাকসেসর হয়ে থাকে বা একই লাইনের কবি যদি হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন আমরা এই ক্লাসিফাইড করছি আলাদাভাবে, বা তাদেরকে কেন মেটাফিজিক্যাল পোয়েট বলছি? আসলে তারা মেটাফিজিক্যাল পোয়েট বা এরকম কিছু না, তারা একই রকম ছিল। এবং তিনি বলছেন যে আসলে এই মেটাফিজিক্যাল পোয়েট যাদেরকে বলা হচ্ছে তারা, হ্যাঁ, তারা ইন্টেলিজেন্ট, অনেক কবিদের ক্ষেত্রে চেয়ে ইন্টেলিজেন্ট, বিশেষ করে পরবর্তীতে ভিক্টোরিয়ান পোয়েট, বিশেষ করে টেনিসন এবং ব্রাউনিং এর চেয়ে তারা ইন্টেলিজেন্ট, তারা অনেক ম্যাচিউর এবং তাদের রাইটিং অনেকটা স্টেবল, এটা বলছেন। এবং তিনি বলছেন যে এটা মূলত একটা সিভিলাইজেশনারি ডিমান্ড, তারা মূলত জাস্ট সিভিলাইজেশনের যে ডিমান্ড সেটাকে ফুলফিল করেছেন। তারা সিভিলাইজেশন চাচ্ছে হচ্ছে যে এই প্রেজেন্ট সিভিলাইজেশনের বা মডার্ন বা ভিক্টোরিয়া ঠিক আগের যে যুগটা, সেই সময়টাতে বিশেষ করে মেটাফিজিক্যাল রাইটিং যে সময়টাতে লেখা হচ্ছে, সেই সময়টাতে মেটাফিজিক্যাল যেই রাইটিংগুলো হচ্ছে সেই সময়টাতে মূলত সিভিলাইজেশন চায় যে পোয়েটদের রাইটিংগুলো ডিফিকাল্ট হোক, কম্প্রিহেন্সিভ হোক, অ্যালিউসিভ এবং ইনডিরেক্ট হোক। এবং এই রাইটাররা কি করেছেন, শুধুমাত্র এই কোয়ালিটিগুলাই ধারণ করেছেন। সো এই দিক দিয়ে এই মেটাফিজিক্যাল পোয়েটরাও মূলত ওই আগের যুগের লাইনটাকেই মেনটেন করেছে। সো এই দিক দিয়ে তারা আলাদা করে ক্লাসিফিকেশন বা ক্লাসিফাইড হওয়ার মতো না। মেটাফিজিক্যাল যে তাদেরকে টার্মটা দেওয়া হয়েছে এটা মূলত জাস্ট অ্যাবিউজ করা হয়েছে, এটা যথোপযুক্ত হয়নি, এটাই বলছেন। আচ্ছা, এখন আমি যে আলোচনা করলাম এই আলোচনা তোমাদের যাদের বই আছে এই বইতে তোমরা হুবহু পেয়ে যাবা। আমার এই ভিডিও তোমরা দেখবে এবং ওই বইটা পড়ে নিবে, তাহলেই একই সঙ্গে মিলালেই এটা সবই খুঁজে পাবা। আর আমি যতটুকু আলোচনা করলাম দেখছি অনেকজনই জয়েন করেছিল, বাট এখন আছো 3 জন। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো। স্যার, ক্লাসিক ট্রান্সলেশন সাবজেক্টটা কি এখনো শুরু করা হয়েছে? আহ, এটা আমি লিটারেরি ক্রিটিসিজমটা পড়াচ্ছি, ক্লাসিক ট্রান্সলেশনটা এখনো শুরু হয়নি। আমরা এই গ্রুপে এখন পর্যন্ত শেষ করেছি হচ্ছে শুধুমাত্র কন্টিনেন্টাল লিটারেচার, এবং এরপরেই করেছিলাম ইএলটিটা, এটা শুরু করেছিলাম। আর আরেকটা পার্ট, ওই পার্টটার আসলে নামটা কি আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই যে এটাকে কি বলছেন, 19th সেঞ্চুরি নোভেল মনে হয়, এটা জাস্ট আমরা শেষ করেছিলাম।
তারপরে দীর্ঘদিন ফোর্থ ইয়ারটা অফ রেখেছিলাম, কি জন্য আচ্ছা। ওই সময়টাতে এত বেশি অ্যাটেন্ডেন্স ছিল না, যার জন্য আমি অফ রেখেছিলাম। মাঝে আমারও নিজেরও অসুস্থতার কারণে অফ ছিল। তো এখন যখন আমরা শুরু করেছি, আমরা তোমরা মূলত রাইট টাইমেই আছো, সমস্যা নেই। এখন আমরা এখান থেকে সবই, যেমন কন্টিনেন্টাল লিটারেচার আবার আলোচনা হবে, ওইটা খুব বেশি কঠিন না। আবার ইএলটির যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা ইজি করার চেষ্টা করব, ইজি করে মনে রাখার চেষ্টা করব। আর বাকি সবগুলোই আমরা এখন থেকে এভাবে আলোচনা করে যাব। তোমাদের যদি এখন থেকেও সামনে মাস থেকেও এক্সাম নিতে শুরু করে 2 মাস পর পর, তাও তোমাদের আরো 6 মাস পরে পরীক্ষা হবে। সো এটাতে টেনশন করার কিছু নাই, শুধু পড়াশোনা করে যাও চুপচাপ, তাহলেই হবে। স্যার নেক্সট দিন আমার পড়া কি থাকবে? নেক্সট দিনে তোমরা এই যে আমি যে এই জিনিসটা বুঝালাম, এইটার উপরেই নোট করো, এটার উপরে নোট নোট করে দাও, দেখি কেমন হচ্ছে। আর নোটগুলো করতে বলা হয় এই জন্য যে একটা নোট তৈরি করতে গেলে পড়া হয়, লেখা হয়, দুটো একসঙ্গে হয়। সো তখন এটা তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা আরো ক্লিয়ার হয়। সেই জন্যই বলা হচ্ছে যে তোমরা নোট করো। স্যার আচ্ছা, নিচে কে আছে? সাদিয়া। আচ্ছা সাদিয়া, তোমার সাথে একটু কথা আছে। তুমি আছো তো লাইনে, তাই তো? শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তুমি আজকে একটা কন্টেন্ট আমাদের পাবলিক গ্রুপে মেবি দিয়েছিলে, তারপরে এই ফোর্থ ইয়ারের গ্রুপেও দিয়েছিলে, কিন্তু প্রতিবারে আমরা ডিলিট করেছি কারণ ওইখানে অন্য আরো একটা গ্রুপের কথা বলা হচ্ছিল। আর এটা আমরা শুধু আজকে না, সেই আমাদের কার্যক্রম যখন আমরা শুরু করি 17 সাল থেকে, তখন থেকে আজ পর্যন্ত আমরা সব সময়ের জন্যই আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের যে পাবলিক গ্রুপ, আমাদের স্পোকেন গ্রুপ, এরকম সবগুলো যতগুলো গ্রুপ আছে সবগুলোকে আমরা ক্লিন রেখেছি। ক্লিন বলতে ওয়াননেসে আমরা সবসময় রেখেছি। অর্থাৎ আমরা অন্য কোনো গ্রুপকে এখানে পাবলিশ করতে দেব না কোনো কিছু, অন্য কোনো গ্রুপের নেম বা অন্যান্য কিছু, কোনো বইয়ের নাম, বইয়ের প্রাইস, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো লিঙ্ক, এরকম কিছু দিতে দেব না। আমরা জাস্ট ইংলিশ লিটারেচার নিয়ে সবসময়ের জন্য কথা বলবো, এবং শুধুমাত্র ক্লাউড স্কুলের ব্যানারেই সব কিছু দেব সেই জন্য। আর এইটার রেজাল্ট আমরা কিভাবে পাচ্ছি? এটার রেজাল্ট এভাবে পাচ্ছি, যেমন আহ, অনেকগুলো আরো চ্যানেল ছিল, ভালো ভালো চ্যানেল, তারা খুব ভালো পড়াচ্ছিল, ভালো টিম করে নিয়ে পড়াচ্ছিল। বাট করোনার সময় এসে কি করেছে, তারা তাদের ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে ওয়াজ মাহফিল, তারপরে আরো এটা সেটা, আবার পরবর্তীতে এসে যখন ভিজিটর কমে গেছে, তখন তারা কি করেছে যে আরো অনেক সাবজেক্ট এখানে, ইকোনমিক্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো নিয়ে এসেছে, নিয়ে এসে যেটা বেসিক যে আমাদের সার্ভিসটা সেটা নষ্ট করে ফেলেছে। বাট আমরা এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি, কারণ আমরা হচ্ছে সবসময়ের জন্যই কোনো রকমের কোনো হযবরল অবস্থার ভেতরে যায়নি। বা আমাদের যে মডারেটর রয়েছে পাবলিক গ্রুপের, 10 জন 11 জন মডারেটর সারা বাংলাদেশ থেকে রয়েছে, তারাও এই বিষয়টাকে খুব সেন্সিটিভলি আর কি মেনটেন করে সবসময়ের জন্যই, যে আমরা আমাদের গ্রুপে সবকিছু যা কিছু হবে সব আমাদের গ্রুপের থেকেই হবে, অন্য কোনো গ্রুপের নাম এখানে মেনশন হবে না। আমাদের গ্রুপ যদি অন্য কোথাও মেনশন হয় হলো, আমাদের কোনো কিছু নাই। আমরা যা কিছু এখানে পাবলিশ করি সবসময়ের জন্য সেলফ পাবলিশিং যেটা, সেটাকে দূরে রেখে করি। আমরা আমাদেরকে কেউ ক্রেডিট দিক বা না দিক এটাতে আমরা, আমাদের কোনো যায় আসে না। আমাদের গ্রুপ থেকে কেউ নিয়ে অন্য গ্রুপে পাবলিশ করলে আমাদের কোনো যায় আসে না। কিন্তু অন্য গ্রুপ থেকে কোনো জিনিস আমাদের গ্রুপে আসুক, এটা আমরা চাই না। যদি আসে, যদি আমরা বুঝতে পারি যে এটা অন্য গ্রুপের থেকে এসেছে, তখন সেটা আমরা ডিলিট করে দিই। কেননা আমি চাই যে এটা সব জায়গায় ছড়িয়ে যাক, সবারটাই সব জায়গায় ছড়িয়ে যাক। কিন্তু এর আগে যেটা হয়েছে যে অন্য গ্রুপ থেকে কোনো কিছু এসে আমাদের গ্রুপে পাবলিশ হলে অন্য গ্রুপগুলো আবার আমাকে মেসেজ দিত যে আপনারা কপি করছেন, এটা করছেন, সেটা করছেন। তা আমি বলতাম যে ভাই, এটা তো আমরা হেল্প করতে এসেছি স্টুডেন্টদেরকে, তো এখানে কপি বলে তো কোনো কথা থাকার কথা না। তো হ্যাঁ, আপনারা যদি হেল্প করতে না চান তাহলে ঠিক আছে। তো এটা করে করে আমি পরবর্তীতে ডিসিশন নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা বাইরের কারো কোনো জিনিস শেয়ার করব না। আমরা যা কিছু তৈরি করতে পারবো, যতটুকু তৈরি করতে পারবো ততটুকু শেয়ার করব। সো এই জন্যই আজকে তোমার যে পোস্টগুলি এটা বারবারই ডিসঅ্যাপ্রুভ হয়েছে। স্যার বলা হয়েছে যে সকল মেটাফিজিক্যাল
যারা মেটাফিজিক্যাল সাকসেসর ছিল তারা ডেভার এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স মেকানিজম সেন্সিবিলিটির সময়, তো তারা কোন ধরনের এক্সপেরিয়েন্সটাকে গ্রাস করে আর কেন? আচ্ছা, এবার আমি বলি, এই লাইনটা আমি আগে পড়ে নিই, তারপরে বলছি যে সকল মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিল আর সাকসেসর অফ দ্য ড্রামাটিস্ট অফ দ্য 16th সেঞ্চুরির যে ড্রামাটিস্ট যারা রয়েছে, সেই ড্রামাটিস্টদের রাইটিংগুলোকেই তারা মূলত সেই রাইটিংগুলোর সাকসেসর। এবং এইখানে যেটা বলছে যে ড্রামাটিস্ট যারা যারা ড্রামা লিখতো, তারা যেই এক্সপিরিয়েন্সগুলো করেছে, তারা যেই রাইটিংগুলো যে ধরনের রাইটিং লিখেছে, তাদের রাইটিংয়ের ফিচারগুলোই মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ভিতরে তারা নিয়ে এসেছে। এই পোয়েটরা কিভাবে, মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে ড্রামাটিক বিগিনিং। সো ড্রামাটিক বিগিনিং থাকবে, ড্রামার ভেতরে ড্রামাটিক বিগিনিং থাকে, এই মেটাফিজিক্যাল পোয়েট্রিরও ড্রামাটিক বিগিনিং আছে। সো সেম এক্সপেরিয়েন্স, ওখানকার এক্সপেরিয়েন্সটা এখানে নিয়ে এসেছে। এরপরে মেটাফিজিক্যাল পোয়েট্রির আরেকটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে এর ভেতরে কনভারসেশনাল টোন থাকবে, মনে হবে যেন একজন সাইলেন্ট লিসেনার, সে শুনছে। ঠিক এটাও অনেকটা ড্রামার বৈশিষ্ট্য, যে একটা কনভারসেশন, ড্রামাতে সাধারণত কনভারসেশন থাকে অ্যাক্টরদের মধ্যে। ঠিক এইখানেও এই মেটাফিজিক্যাল রাইটিংয়ের ভেতরেও এই কনভারসেশন টোন বা কনভারসেশনাল টোনটা আছে। সো ড্রামাটিস্টদের সেই এক্সপিরিয়েন্সটাকে এখানে নিয়ে এসেছে। তো এইগুলোই আর কি। সেই এক্ষেত্রেই বলা হচ্ছে যে সেম তো এক্সপেরিয়েন্স। স্যার এখানে তাহলে ডেভার করার কথা কেন বললো, যে এক্সপেরিয়েন্স ডেভার করে? আচ্ছা, এখানে তো ওই যে লিটারেচারের ওয়ার্ড, এখানে এক্সপিরিয়েন্স, এই যে এখানে বলছে কি যে বাট দে, আচ্ছা, দ্য দে পজেসড দ্য মেকানিজম অফ সেন্সিবিলিটি, তারা সেন্সিবিলিটির যে মেকানিজম সেটাকে পজেস করে, তাদের ভেতর ধারণ করে, হুইচ কুড ডেভার এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, যেটা যে কোনো ধরনের এক্সপিরিয়েন্সকে ডেভার করতে পারে, গ্রাস করতে পারে, বা হজম করে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে। মানে এখানে বলতে ইউজ করার কথা বলা হচ্ছে, ডেভার বলতে এখানে ইউজ করা। বলছে যে যেহেতু তারা ড্রামাটিস্টদের মতো, ওকে তাদের স্যার, রাইটিং এর কোয়ালিটি, গট ইট। ড্রামাটিস্টদের যে কোয়ালিটি, তাদের রাইটিং এরও কোয়ালিটি একই রকম, যেহেতু সেহেতু যে কোনো ধরনের মেকানিজম, যে কোনো ধরনের ফিচারই তাদের রাইটিং এর ভেতরে থাকতে পারে, তারা ইউজ করতে পারে যে কোনো ধরনের এক্সপেরিয়েন্স। বুঝতে পেরেছো? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ স্যার। নতুন কে যেন আসলে, তানজিলা, তোমার কিছু বলার আছে, বলো। তুমি তো ক্লাসই করো নাই হয়তো বা, সমস্যা নেই, আমার এটা রেকর্ড হচ্ছে, আমি এটা রেন্ডার দিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আসলে এইটা যেমন আজকেই বলছিল, গতকালকের ক্লাসগুলো আমি আজকে দিতে পারিনি এখনো। আসলে এইটা আমি জাস্ট তোমাদের সাথে যখন কথা বলছি তখন এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পরে এটা হিসেবে থাকে, এটাকে আমাকে MP4 বানাতে হয়। এবং MP4 বানাতে গেলে প্রায় আরও প্রায় 1 ঘন্টার যদি ভিডিও হয়, আরও প্রায় 1 ঘন্টা লেগে যায় এটাকে রেন্ডার করতে। তো এই রেন্ডার হওয়ার পরে MP4 হয়, তখন সেটাকে আমি পোস্ট করতে পারি, এর আগে তো পোস্ট করতে পারি না। তো এই জন্য এক্সট্রা সময় লাগে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর তোমরা মনে রেখো, সামনের দিন থেকে তোমাদের ক্লাস এই 9:30তেই হবে, কারণ হলো আমাদের দিন যেহেতু পিছিয়ে যাচ্ছে, এশার নামাজটা 8টায় শুরু হচ্ছে, যার জন্য তোমাদের আগে সেকেন্ড ইয়ার থেকে আমি 8:30টায় ক্লাস নিচ্ছি সেজন্য। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।